আচ্ছা, আজকের তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল, হুমস রুল এবং অফবাউ প্রিন্সিপল। আচ্ছা, দেখবে আমরা পড়তে পড়তে অনেক জায়গায় বলি যে ইলেকট্রন ইজ প্রেজেন্ট ইন টু পি জেড অরবিটাল, অথবা অথবা বলি যে টু এস অরবিটাল, ইলেকট্রন ইজ প্রেজেন্ট ইন টু এস অরবিটাল। সো এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি এরকমই দাঁড়ায় যে ধরো টু এস, আমি যদি টু এসের কথা বলি, সে ধরো টু এস মানে এটা মানে কি এরকম দাঁড়ায় যে এরকম একটা গোলাকার বস্তু আছে, গোলাকার একটা কন্টেনার পাত্র আছে, যেখানে ইলেকট্রনটা অবস্থিত। হুম, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি জিনিসটা তা কিন্তু নয়। সো এই যখন আমরা বলছি ইলেকট্রন ইজ ইজ প্রেজেন্ট ইন টু পিরিয়ড অরবিটাল, তখন এই সেন্টেন্সটার মধ্য দিয়ে আমরা কীটা বোঝাতে চাইছি? না, ইলেকট্রন ইজ ইন এ স্টেট ডেসক্রাইবড বাই দ্য ওয়েভ ফাংশন সাই 210। ঠিক আছে, সো এখানে দেখো এই যে এখানে 210, সো যেখানে তাহলে এন এর ভ্যালুটা কত? না, এন এর ভ্যালুটা হচ্ছে তোমার, এন এর ভ্যালুটা টু টু এল এর ভ্যালুটা কত? এল এর ভ্যালুটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ান। ঠিক আছে, আমরা জানি যে এল এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে সেই অরবিটালটাকে আমরা বলি পি অরবিটাল। সো তাহলে তাই এটা হচ্ছে তোমার বেসিক্যালি সাই, তুমি যদি বলো যে সাই 210, মানে বেসিক্যালি এটা হচ্ছে তোমার সাই 2 পি জেড অরবিটাল। ঠিক আছে, সো এল ইজিক্যাল টু ওয়ান মানে পি অরবিটাল, এবং তোমার এখানে দেখো যেহেতু জিরো, সো এই যে দেখো জিরো, তার মানে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা, সো এম, যেটাকে আমরা বলি এম এল অ্যাকচুয়ালি, বা সিম্পলি এম যদি আমরা বলি সেটাকে আমরা বলছি সো জিরো। তার মানে আমরা কি বলছি? যখনই বলছি যে ইলেকট্রনটি টু পি জেড অরবিটালে অবস্থিত, তার মানে আমরা এটা বোঝাতে চাইছি যে ইলেকট্রনটা এমন একটা স্টেটে অবস্থিত যে স্টেটটাকে আমরা ডিসক্রাইব করতে পারি এই ওয়েভ ফাংশনটা দিয়ে। ঠিক আছে, সো দেখো থার্মোডাইনামিক্সে আমরা কিন্তু একটা স্টেটকে ডিফাইন করি, থার্মোডাইনামিকে। হুম, সো একটা স্টেটকে আমরা কীভাবে ডিফাইন করি? না, ধরো এই যে মোল নাম্বার, তোমার প্রেসার, প্রেসার, তোমার টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার, অথবা তোমার ভলিউম। সো এইরকম জাতীয় কয়েকটা রাশির জাস্ট ভ্যালু অ্যাসাইন করলেই আমরা কিন্তু থার্মোডাইনামিকের একটা স্টেটকে ডিফাইন করতে পারি। সো ওয়েভ মেকানিক্সে ইলেকট্রনের ওইরকম স্টেটটাকে আমরা ডিফাইন করতে পারি এই ওয়েভ ফাংশন দিয়ে। ঠিক আছে, তো যখনই বলছি যে ইলেকট্রনটা টু পি জেড অরবিটালে অবস্থিত, তার মানে দাঁড়াচ্ছে ইলেকট্রন ইজ ইন এ স্টেট ডিসক্রাইবড বাই দ্য ওয়েভ ফাংশন সাই 210, যেই ওয়েভ ফাংশনটা হুইচ ডেমনস্ট্রেট হাউ দ্য হোল চার্জ অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে, হোল চার্জ অফ দ্য ইলেকট্রন বলতে পারো, বা হোল মাস অফ দ্য ইলেকট্রন বলতে পারো, ইজ ডিস্ট্রিবিউটেড ইন 3D স্পেস। মানে এই ওয়েভ ফাংশনটা তোমাকে বলবে কিভাবে ইলেকট্রনের চার্জটি অথবা ইলেকট্রনের মাসটি ডিস্ট্রিবিউট করে আছে ইন 3D স্পেস, ত্রিমাত্রিক স্পেসে, স্থানে, অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াসকে ঘিরে। এবং সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু দেখতে কীরকম লাগে? না, এরকম ডাবল ডাম্বেল আকার। কি বললাম বুঝে গেল? তাহলে এই কথাটার পুরো অর্থটা কি দাঁড়ালো? সো ইলেকট্রন ইজ প্রেজেন্ট ইন এ টু পি জেড অরবিটাল, এই কথাটার পুরো মানেটা দাঁড়ালো যে ইলেকট্রনটাকে আমরা ডিসক্রাইব করছি এমন একটা ফাংশন, ওয়েভ ফাংশন দিয়ে, যে ফাংশনটা তোমাকে বোঝায় যে ওর চার্জ অথবা ওর মাসটা 3D স্পেসে নিউক্লিয়াসকে ঘিরে কীভাবে ডিস্ট্রিবিউট করে আছে, এবং সেই ডিস্ট্রিবিউশনটা দেখতে লাগে এরকম। ঠিক আছে,
সো এখন কোশ্চেন হচ্ছে যে যদি একটা ইলেকট্রনের স্টেটকে ডিফাইন করতে একটি ওয়েভ ফাংশন লাগে, যেটা আগের স্লাইডে আমি বললাম, তাহলে একাধিক ইলেকট্রনের স্টেটকে ডিফাইন করতে গেলে সো স্টেটস অফ হাউ সরি তাহলে স্টেটস অফ হাউ মেনি ইলেকট্রন কুড বি ডিসক্রাইবড বাই এ ওয়েভ ফাংশন। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করে দাও কী বলছি এখানে। এইখানে কিন্তু একটি ইলেকট্রনের স্টেটকে আমরা এই ওয়েভ ফাংশন দিয়ে ডেসক্রাইব করছি। পরে আমার বক্তব্যটা হচ্ছে যে তাহলে কতগুলো ইলেকট্রনের স্টেট একটা ওয়েভ ফাংশন দ্বারা ডেসক্রাইব করা যেতে পারে। সো স্টেটস অফ হাউ মেনি ইলেকট্রনস কুড বি কনসিডারেড বাই ওয়েভ ফাংশন সাই এন এল এম, এনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এমটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সো অ্যান্সারটা হচ্ছে 2। ঠিক আছে, মানে কি না এই এই একটি ওয়েভ ফাংশান, দেখো আমরা আগে দেখেছি যে এই এন এল এম এর ভ্যালু যদি তোমার আলাদা হয় তাহলে তুমি কিন্তু যে ফাংশানটা পাও সেগুলো কিন্তু আলাদা রকম। ঠিক আছে, সো ওয়েভ ফাংশান ডিফারেন্ট মানে তার অর্থ দাঁড়াচ্ছে যে এই কোয়ান্টাম নাম্বারগুলির ভ্যালু আলাদা, বা উল্টো করে বলতে পারো যে কোয়ান্টাম নাম্বারগুলোর ভ্যালু আলাদা হলে ওয়েভ ফাংশানটি আলাদা হবে। সো এখানে কোশ্চেনটা তাহলে কি হচ্ছে যে কতগুলি ইলেকট্রনের স্টেট আমরা একটা ওয়েভ ফাংশন দ্বারা ডিসক্রাইব করতে পারি। অ্যান্সারটা হচ্ছে 2, বাট দিস ইজ নট দ্য হোল স্টোরি। ঠিক আছে, কেন না এইখানে এই যে আমরা আগের স্লাইডে বললাম যে ইলেকট্রনের স্টেটটাকে ডিসক্রাইব করি এই ওয়েভ ফাংশন দিয়ে, এটা কিছুটা হলেও সঠিক স্টেটমেন্ট নয়। কারণ ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করতে গেলে তোমার 4টে কোয়ান্টাম নাম্বার লাগবে। সো 4th কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, কিন্তু যখন আমরা আগের লেকচারে দেখেছিলাম যে যখন তুমি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করবে তখন কিন্তু যে ওয়েভ ফাংশনটা পাবে সেই ওয়েভ ফাংশনটাতে তোমার 3টে কোয়ান্টাম নাম্বার আসবে। আবার বলছি যে ইলেকট্রনের স্টেটটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করতে গেলে যে ফাংশনটি দরকার সেখানে কিন্তু 4টে কোয়ান্টাম নাম্বার লাগে। তাহলে এইখানে 3টে কোয়ান্টাম নাম্বার এলো কেন, 4টে এলো না কেন? 4টে কোয়ান্টাম নাম্বার এলো না তার কারণ যখন আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে এরকম, একটু খেয়াল করে দেখো, এইচ ক্রস স্কোয়ার বাই 2m, সো 2m আমি যদি 1 ডাইমেনশনের ক্ষেত্রে লিখি তাহলে d2 psi dx 2 is equal to I is equal to I h cross del psi del t। ঠিক আছে, সো del t এইটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো এটা সলভ করলে তুমি 3টে কোয়ান্টাম নাম্বার পাও। কিন্তু যখন আমরা এটা সলভ করি তখন কিন্তু ধরে নেই যে মাসটি অ্যাকচুয়ালি ইলেকট্রনের মাসটি কনস্ট্যান্ট, কিন্তু না, ইলেকট্রনের যদি সার্টেন ভেলোসিটি থাকে তাহলে ওটা কনস্ট্যান্ট নয়, কারণ সেটা আমরা ওই আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি থেকে যেটা পাই যে m ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, সো কী বললাম একটু বোঝার চেষ্টা করো না, আমরা 3টে কোয়ান্টাম নাম্বার পাচ্ছি
তার কারণ আমরা এইটাকে সলভ করার সময় ধরেই নিচ্ছি যে ইলেকট্রনের মাসটি হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রনের মাসটি কনস্ট্যান্ট নয়, সেটা কিন্তু ভেলোসিটির সঙ্গে এইভাবে পরিবর্তিত হয়, যেখানে ভিটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি এবং সিটা হচ্ছে লাইটের ভেলোসিটি এবং m0টা হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস। সো যখন তুমি এইটাকে সলভ করার সময় ইলেকট্রনের মাস ভেরিয়েশনটা কনসিডার করবে, তখন যে ওয়েভ ফাংশনটা পাবে সেই ওয়েভ ফাংশানে কিন্তু এই তিনটে কোয়ান্টাম নাম্বার আসবে না, চারটে কোয়ান্টাম নাম্বার আসবে, মানে ফোর্থ কোয়ান্টাম নাম্বার আসবে। সো যেটা হচ্ছে এরকম হয় সাই এনএল এম হাফ অর এনএল এম মাইনাস হাফ। সো এই ফোর্থ কোয়ান্টাম নাম্বার মানে যেটার ভ্যালু হয় হাফ না হলে মাইনাস হাফ, সেটাকে আমরা বলছি স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, সো আমি যদি কোশ্চেন করি যে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি বা কী কী হতে পারে, না অ্যান্সারটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটো হতে পারে ইলেকট্রনের ক্ষেত্রে। আমরা কোয়ান্টাম নাম্বারটাকে ডেজিগনেট করি এইভাবে এমএস দিয়ে। সো এমএসের দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে মাইনাস হাফ, সো মাইনাস হাফ, আর একটা হচ্ছে কত না তোমার প্লাস হাফ। ঠিক আছে, সো প্লাস হাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ফিরে আসা যাক। সো আমি যখন কোশ্চেন করলাম যে কতগুলি ইলেকট্রনের স্টেট একটি ওয়েভ ফাংশন দ্বারা ডিসক্রাইব করা যায়, না তোমার ওয়েভ ফাংশনটা যদি তিনটি কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড হয়, মানে যখন তুমি ইলেকট্রনের মাসটাকে কনস্ট্যান্ট ধরছো, তখন কিন্তু একটা ওয়েভ ফাংশন দ্বারা দুটো ইলেকট্রনের স্টেটকে ডিফাইন করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রনের মাস তো কনস্ট্যান্ট নয়, সেটা ভ্যারি করছে। তাহলে তখন যে ওয়েভ ফাংশনটা পাই স্টেটকে ডেসক্রাইব করার জন্য, সেই ওয়েভ ফাংশন কিন্তু একটা ইলেকট্রনের স্টেট, শুধুমাত্র এই যে বলা আছে if the state is described by wave function psi n l m half or minus half, then each wave function describes the state of a single electron। প্রত্যেকটা ওয়েভ ফাংশন তখন কিন্তু একটা ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করবে বা ডিফাইন করবে। সো আমি যদি কোশ্চেন করি যে চুজ ওয়েভ ফাংশন টু ডেসক্রাইব সিক্স ইলেকট্রনিক সিস্টেম। ঠিক আছে, ধরো কার্বন অ্যাটমের 6টা ইলেকট্রনের জন্য আমি ওয়েভ ফাংশনটাকে চুজ করতে বললাম। সো তুমি ফার্স্ট ইলেকট্রনের জন্য ধরো এই ওয়েভ ফাংশনটা চুজ করলে। ঠিক আছে, তো সেকেন্ড ইলেকট্রনের জন্য কিন্তু তুমি এই একই ওয়েভ ফাংশান, দেখো একই ওয়েভ ফাংশন মানে যেখানে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1, অ্যাজোমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0, স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হাফ। সো সেকেন্ড ইলেকট্রনের জন্য কিন্তু তুমি এই ওয়েভ ফাংশনটা আর ইউজ করতে পারো না, কারণ একটা ইলেকট্রনকে ডেসক্রাইব বা কারণ একটাই ওয়েভ ফাংশন, একটাই ওয়েভ ফাংশন একটা ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করতে পারে। সো এটা কেন হচ্ছে যে একটাই ওয়েভ ফাংশন একটা ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করতে পারছে? তার কারণ হচ্ছে যে ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ। ইলেকট্রন স্পিন আমরা জানি যে ইলেকট্রনটা তার নিজের অক্ষের রেসপেক্টে রোটেট করে। ঠিক আছে, সো তার স্পিনের ভ্যালুটা হচ্ছে হাফ। সো ইলেকট্রনের স্পিন ভ্যালু হাফ হওয়ার জন্য এটা বিহেভস অ্যাজ এ ফার্মিয়ন। ঠিক আছে, সো দু ধরনের পার্টিকেল থাকে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে বোসন আর একটা হচ্ছে ফার্মিয়ন। ঠিক আছে, সো একটা হচ্ছে বোসন আর একটা হচ্ছে ফার্মিয়ন। ঠিক আছে, কারা ফার্মিয়ন? না যাদের ক্ষেত্রে স্পিনের ভ্যালুটা হাফ, মানে হাফ অথবা হাফ ইন্টিজার, তারা হচ্ছে ফার্মিয়ন। যাদের ক্ষেত্রে স্পিনের ভ্যালুটা ইন্টিজার, মানে ধরো 1, 2, 3, 4, তারা হচ্ছে বোসন। ঠিক আছে, সো এই ইলেকট্রনের স্পিন হাফ বলেই একটাই ওয়েভ ফাংশন
একটাই ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করতে পারে। মানে এই ওয়েভ ফাংশনটা যদি ফার্স্ট ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করে, তাহলে আর কোনো ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করতে পারবে না। তাহলে সেকেন্ড ইলেকট্রনের স্টেটটাকে কে ডেসক্রাইব করছে? না, আমি ধরে নিচ্ছি যে এইটা, ঠিক আছে। তাহলে সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা পাচ্ছি, সেই ওয়েভ ফাংশনটা আর কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার দেখো, এই ওয়েভ ফাংশনগুলোর যে ফর্ম, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এখানে কোয়ান্টাম নাম্বারগুলির ভ্যালু কীরকম, ঠিক আছে। তাহলে এটা যদি 2 নম্বর ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করে, ঠিক আছে, তাহলে এর যে কোয়ান্টাম নাম্বারগুলো আছে, তাহলে সেটার ভ্যালুগুলো কিন্তু এইটার সঙ্গে সমান হবে না। কারণ যদি সমান হয়ে যায়, তখন কি বলে যে তখন তারা কিন্তু আর ডিফারেন্ট ফাংশন থাকলো না, একই ফাংশন থাকলো, ঠিক আছে। আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করো। সো এই দুটো ফাংশন তখনই ডিফারেন্ট হবে যখন এদের যে 4টে কোয়ান্টাম নাম্বার আছে, এদের এক্সপ্রেশনে যে 4টে কোয়ান্টাম নাম্বার আছে, তাদের মধ্যে অ্যাটলিস্ট কোনো একটির ভ্যালু ডিফারেন্ট হবে। কোনো একটি ভ্যালুর মানে ন্যূনতম একটা, মানে ধরো আমি উদাহরণ হিসাবে যদি বলি যে দুজনের মধ্যে সমস্ত কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই, কিন্তু ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ধরো আলাদা, যদিও এখানে যে দুটো এক্সাম্পল নিয়েছি সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম, ঠিক আছে। তাহলে কি বলছি না, এই দুটো ওয়েভ ফাংশনের যদি এরকমই হতো যে সমস্ত কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটোর ক্ষেত্রে একই, কিন্তু ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটোর ক্ষেত্রে আলাদা, তখন কিন্তু দুটো ওয়েভ ফাংশনের যে ফাংশনাল ফর্ম, যে গাণিতিক রূপ, সেই রূপটা আলাদা হতো। কি বললাম বুঝে গেল? তাহলে এবারে কি বলছি দেখো, এইটা এবং এইটা তখনই ডিফারেন্ট হবে ওই ফাংশন যখন ন্যূনতম একটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে। তাহলে আমি কি বলছি না, এইটা ফার্স্ট ইলেকট্রনের স্টেটকে ডিসক্রাইব করে, এইটা সেকেন্ড ইলেকট্রনের স্টেটকে ডিসক্রাইব করে। তাহলে সিমিলারলি আমি ধরে নিলাম যে এইগুলো বাকি ইলেকট্রনের স্টেটকে ডিসক্রাইব করে, ঠিক আছে। তাহলে এই যে 6টা ফাংশন আমি নিলাম, যারা প্রত্যেকে এক একটা ইলেকট্রনের স্টেটকে ডিসক্রাইব করে, ঠিক আছে। তাহলে এই 6টার মধ্যে কোনো দুটি কিন্তু একই হয়ে যেতে পারে না। মানে ধরো তুমি যদি বলতে যে 6টার মধ্যে এই দুটো সেম, এই যে ধরো এই দুটো, তুমি যে 6টা ওয়েভ ফাংশন চুজ করলে, সেটা হচ্ছে তাদের মধ্যে এই দুটো সেম মানে কি, তাহলে একটাই ওয়েভ ফাংশন দুটো সেম হয়ে গেল, মানে তারা কিন্তু আর আলাদা হলো না, তারা একটাই হলো, তারা দুটো আর থাকলো না। সো একটাই ওয়েভ ফাংশন তখন দুটো ইলেকট্রনের স্টেটকে ডিসক্রাইব করছে। কি বললাম বোঝা গেল? সেটা কিন্তু সম্ভব নয়, কারণ একটাই ওয়েভ ফাংশন একটাই ইলেকট্রন স্টেটকে ডিসক্রাইব করে। তার মানে 6টা ইলেকট্রন ডিসক্রাইব করার জন্য তুমি যে 6টা ফাংশন ধরবে, তারা কিন্তু প্রত্যেকে ডিফারেন্ট হতে হবে, তাদের প্রত্যেকে ডিফারেন্ট হতে হবে মানে কি না, তাদের যে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোর মধ্যে ন্যূনতম একটি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিফারেন্ট হতেই হবে। যদি না হয়, তাহলে তারা আর ডিফারেন্ট ফাংশন থাকলো না, তারা একই হয়ে গেল। তার মানে তখন একটাই ফাংশন একাধিক ইলেকট্রনের স্টেটকে ডিসক্রাইব করছে, ঠিক আছে। তার মানে কি বলছে, 6টা ফাংশন যদি ডিফারেন্ট হতে হয়, তাহলে ন্যূনতম একটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এই ওয়েভ ফাংশন, যে কোনো দুটো ওয়েভ ফাংশনের মধ্যে আলাদা হতেই হবে। ধর 3টে সেম হলো, ঠিক আছে, মানে প্রিন্সিপাল, ম্যাগনেটিক এবং অ্যাজুমুথাল, এরা সেম হলো, ঠিক আছে, কিন্তু স্পিন যদি ডিফারেন্ট হয়ে যায়, স্পিনে ম্যাগনেটিক কোয়ান্টাম না,
তখন ওয়েভ ফাংশনগুলো ডিফারেন্ট। ধর আবার হলো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এবং স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিফারেন্ট, সেক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো ডিফারেন্ট। আবার ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম বাট বাকি তিনটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিফারেন্ট, তাহলে সেক্ষেত্রেও তারা ডিফারেন্ট ওয়েভ ফাংশন। আবার চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাহলে তারাও কিন্তু সেক্ষেত্রেও তুমি যে দুটো ওয়েভ ফাংশন বলছো তারা কিন্তু ডিফারেন্ট ওয়েভ ফাংশন। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি যটা ইলেকট্রনকে ডিসক্রাইব করবে তটা ডিফারেন্ট ওয়েভ ফাংশন দরকার। সো এখানে ছটা ডিফারেন্ট ওয়েভ ফাংশন দরকার। আর ছটা ডিফারেন্ট ওয়েভ ফাংশন তখনই হবে যখন ওয়েভ ফাংশনগুলোর মধ্যে যে চারটি কোয়ান্টাম নাম্বার আছে সেই কোয়ান্টাম নাম্বারগুলির মধ্যে ন্যূনতম একটা জায়গায় একটার ভ্যালু ডিফারেন্ট হবে। তার মানে কি চারটি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই হবে না। এইটাই হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, সো কী বলছে ইন অ্যান অ্যাটম, এই অ্যান কথাটা কিন্তু লিখতে হবে। তুমি যদি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল লিখতে চাও, তোমাকে যদি কোশ্চেন দেয় পরীক্ষাতে, তুমি যদি এই ইন অ্যান অ্যান শব্দটা না লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দুটো অ্যাটমের ক্ষেত্রে ধরো দুটো কার্বন অ্যাটম, দুটো কার্বন অ্যাটমের দুটি ইলেকট্রনে মানে এর একটা ওর একটা। সো ধরো আমি বললাম দুটো কার্বন অ্যাটম, সো দুটো কার্বন অ্যাটম। সো এই কার্বন অ্যাটমের একটি ইলেকট্রন এবং এই কার্বন অ্যাটমের একটি ইলেকট্রন, সো এদের চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই হতে পারে। ঠিক আছে, সো তুমি যদি অ্যান শব্দটা না লেখো তখন কিন্তু এইরকম একটা মানে বোঝাতে পারে। ওই জন্য বলা হচ্ছে ইন অ্যান অ্যাটম, একটি অ্যাটমের মধ্যে, মানে শুধুমাত্র ধরো এই অ্যাটমটির মধ্যে অথবা শুধুমাত্র এই অ্যাটমটির মধ্যে ওর আয়ন দেয়ার ক্যান বি নো টু অর মোর ইলেকট্রন, সেখানে দুটো বা তার বেশি তুমি ইলেকট্রন পাবে না যাদের হ্যাভিং দ্য ফোর কোয়ান্টাম নাম্বার আইডেন্টিক্যাল, চারটি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই। সো এমন কোনো দুটো বা তার বেশি ইলেকট্রন পাবে না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা স্বতন্ত্র ওয়েভ ফাংশন দরকার ওর স্টেট ডেসক্রাইব করার জন্য। আর স্বতন্ত্র ওয়েভ ফাংশন পেতে গেলে প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিফারেন্ট হতেই হবে। কি বললাম বুঝে গেল? সো এটা হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। সো এবারে আসি এইখানে, এই যে আমরা স্টেটটাকে ডেসক্রাইব করেছি, কার্বন অ্যাটমের যে স্টেটটাকে ডেসক্রাইব করেছি তার ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাকচুয়ালি এইগুলোই তোমাকে আলটিমেট তোমার ইলেকট্রনিক কনফিগারেশন দেয়। সো সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হবে? তো দেখো এইটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই যে সেকেন্ডটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা 0, তার মানে এস অরবিটাল। সো এটা হচ্ছে 1s, তাহলে 1s এ একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে 2s, এটা 2s, সো 2s এ একটা ইলেকট্রন আছে। এটা দেখো 2pz, 0 মানে হচ্ছে জেড, এই যে অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা সিম্পলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, সো এটাও 0। ঠিক আছে, সো এই দুটি ওয়েভ ফাংশন খেয়াল করে দেখো, এদের কিন্তু তিনটে কোয়ান্টাম নাম্বার, প্রথম তিনটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম বাট স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আলাদা। ঠিক আছে, সো তাহলে এটা হচ্ছে তোমার 2pz, যেখানে ইলেকট্রনটা হচ্ছে আপ স্পিনে আছে, এটা হচ্ছে 2pz, সেটা হচ্ছে ডাউন স্পিনে আছে। সো তার মানে কি 2pz অরবিটালে দুটো ইলেকট্রন আছে। সো 2pz2, 3s1, এটা হচ্ছে 3s অরবিটাল, সো এটা হচ্ছে 4s অরবিটাল। ঠিক আছে, তাহলে এই যে স্টেটটা, এই ছটা ইলেকট্রনের স্টেট ডেসক্রাইব করার জন্য এই যে আমি ছটা ওয়েভ ফাংশন ধরলাম, তাহলে তার করসপন্ডিং ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমরা কীভাবে লিখব না, সেটা হচ্ছে 1s1, 2s1, 2pz2, 3s1, 4s1, মানে প্রত্যেকটা অরবিটালে যটি করে ইলেকট্রন থাকবে সেইগুলো কিন্তু অরবিটালের মাথায় পাওয়ার আকারে আসবে। সো অনেক সময় এই 1 থাকাটাকে আমরা লিখি না, সো আমরা কি লিখি 1s, 2s, 2pz2, 3s, 4s। বাট এই যে ইলেকট্রনিক কনফিগারেশন, এইটা কিন্তু তোমার অ্যাটমের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন নয়। তুমি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কী করে পেতে পারো না, তুমি অফবাউ প্রিন্সিপাল থেকে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারো।
সেখানে কি বলছে না, সেখানে বলছে যে দ্য অরবিটালস অফ লোয়েস্ট এনার্জি উইল বি অকুপাইড বাই দ্য ইলেকট্রন ফার্স্ট। ধরো তোমার তোমার হাতে 5টা অরবিটাল আছে, 5টি, সে ধরো তোমার আছে 1s, ধরো 1s আছে, ধরো তোমার 2s আছে, তোমার 2p আছে, ধরো তোমার 3s আছে, 3s আছে, আর ধরো 3p আছে, 3p আছে, আর সে ধরো তোমার হাতে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। ঠিক আছে, তো কী বলছে, দ্য অরবিটালস অফ লোয়েস্ট এনার্জি উইল বি অকুপাইড ফার্স্ট, মানে এই 5টা অরবিটালের মধ্যে যার এনার্জিটা লোয়েস্ট, সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, বা সেই অরবিটালটি আগে ইলেকট্রন দ্বারা পরিতৃপ্ত হবে। দেন দ্য অরবিটালস অফ হায়ার এনার্জি উইল স্টার্ট টু অ্যাকোমোডেট, মানে লোয়েস্ট অরবিটালে অ্যাকোমোডেশন কমপ্লিট হয়ে গেলে, বা লোয়েস্ট এনার্জির অরবিটালটা ফুলফিল হয়ে গেলে যদি কিছু ইলেকট্রন পড়ে থাকে, তাহলে সেই ইলেকট্রনগুলি পরবর্তী যে কম শক্তি সম্পন্ন অরবিটালটি আছে সেইটাতে প্রবেশ করে। আবার ধরো ওইটাও ফুলফিল হয়ে গেল, কিন্তু আমার হাতে কিছু ইলেকট্রন পড়ে আছে, তাহলে তখন সেই ইলেকট্রনগুলি আবার পরবর্তী যে লোয়েস্ট অরবিটালটা পাচ্ছে সেখানে প্রবেশ করে। ঠিক আছে, সো এইখানে যেমন ধরো যে 1s, আমরা জানি 1s এ ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, 2s সেখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, 2p মানে হচ্ছে সেখানে 3টে অরবিটাল অ্যাকচুয়ালি আছে, সেটা হচ্ছে 2px, 2py, 2pz, সো তিনটে অরবিটাল আছে, 2px, 2py, তাই এখানে 6টা ইলেকট্রন থাকতে পারে। এদের মধ্যে লোয়েস্ট এনার্জি কোনটা, এই এতগুলো যে আমি সাবসেল দেখিয়েছি, উপকক্ষ দেখিয়েছি, তাদের মধ্যে লোয়েস্ট এনার্জি কোনটা, না সেটা হচ্ছে 1s এর এনার্জিটা হচ্ছে লোয়েস্ট। তার মানে এইটা আগে ফুলফিল হবে, ফুলফিল করতে গেলে কটা ইলেকট্রন দরকার, না 2টো ইলেকট্রন, সো এখানে 2টো ইলেকট্রন দিয়ে দাও, তাহলে বাকি কত পড়ে থাকলো, না 4টে। ঠিক আছে, তাহলে এই 4টে অ্যাকচুয়ালি কোন অরবিটালগুলো, না বাকি যারা পড়ে থাকলো তাদের মধ্যে লোয়েস্ট এনার্জি যার, না কোনটার, না সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 2s এর। ঠিক আছে, তাহলে এই 2s এ তখন 4টে ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু 4টে ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, কারণ এস এর ক্যাপাসিটি হচ্ছে 2, তার মানে এখানে 2টো ইলেকট্রন দাও, তাহলে বাকি কত পড়ে থাকলো, না 2। তাহলে এই দুটি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, না 1s 2s ফুলফিল হওয়ার পরে বাকি যে অরবিটালগুলো পড়ে আছে তাদের মধ্যে লোয়েস্ট এনার্জি যেটির, সেখানে প্রবেশ করবে, তার মানে 2pতে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে 2pতে যেহেতু 6টা ইলেকট্রন থাকতে পারে, কারণ একটা অরবিটালে 2টো ইলেকট্রন, সো 2pর মধ্যে 3টে অরবিটাল আছে, তার মানে 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে যেহেতু 6টা ইলেকট্রন থাকতে পারে কিন্তু আমার 2টো আছে, সো তার মানে এইখানে 2pতে প্রবেশ করে যাওয়ার পর শেষ। ঠিক আছে, তাহলে কি বলছে, দ্য অরবিটালস অফ লোয়েস্ট এনার্জি উইল বি অকুপাইড বাই দ্য ইলেকট্রনস ফার্স্ট, দেন দ্য অরবিটালস অফ হায়ার এনার্জি উইল স্টার্ট টু অ্যাকোমোডেট দ্য ইলেকট্রনস ফ্রম দ্য লোয়ার লেভেলস গ্র্যাজুয়ালি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যান্ড হুন্ডস রুল। মানে এই যে যখন ফিল আপটা হবে তখন কিন্তু তোমার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা মেনেই হবে এবং হুন্ডস রুলটা মেনে হবে। যদি ফিল আপটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে না হয়, তাহলে তুমি কিন্তু বলতে পারো না যে 1s এ 2টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, সো 1s এ কী করে 2টো ইলেকট্রন থাকছে, না দেখো 1s মানে সেখানে ম্যাগনেটিক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0। ঠিক আছে, সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0। তুমি এইখানে 2টো রাখছো, তার মানে সেই দুটোর 1s মানে তাদের এই সেটটা সবসময় ভ্যালিড। ঠিক আছে, তাহলে সেই দুটোর ক্ষেত্রে 3টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হয়ে গেল, তার মানে তো দুটোর ক্ষেত্রে দুটো স্টেটকে যে ডেসক্রাইব করছি সেই সেই ওয়েভ ফাংশন দুটোর ক্ষেত্রে 1 0 0 1 0 0, তার মানে একটা ওয়েভ ফাংশন দুটো ইলেকট্রনের স্টেটকে ডেসক্রাইব করছে।
না, সেটা কিন্তু হচ্ছে না। তার কারণ এখানে আরও একটা কোয়ান্টাম নাম্বার আছে, সেটা হচ্ছে হয় -12 না হলে +12। ঠিক আছে। সো ফার্স্ট ইলেকট্রনটার ক্ষেত্রে যদি হয় ψ100 -12, তাহলে সেকেন্ড ইলেকট্রনটার ক্ষেত্রে ψ100 +12। তুমি যদি 1s থার্ড ইলেকট্রনটাকে রাখতে চাও, তাহলে তোমার সেই থার্ড ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার ভ্যালু কী হবে না 100, ফোর্থটা হয় -12 হবে না হলে +12 হবে। কারণ ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটোই হতে পারে, একটা হচ্ছে +12 অথবা -12। তার মানে থার্ড ইলেকট্রনটাকে যদি তুমি এইখানে রাখো, তাহলে কিন্তু তিনটেকে ডেসক্রাইব করার জন্য যে তিনটে ওয়েভ ফাংশন তুমি ধরছো, তাদের মধ্যে দুটো একই, সম্ভব নয়। ঠিক আছে। সো তার মানে 1s কিন্তু তোমার দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। একই কারণে 2sও তোমার দুটো ইলেকট্রন থাকতে পারে না, এবং এই অরবিটালগুলোর প্রত্যেকটিতে অ্যাকচুয়ালি দুটোর বেশি করে ইলেকট্রন থাকা সম্ভব নয়। অ্যাকচুয়ালি তুমি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে ফিল আপ করছো বলেই তুমি বলছো যে 1s দুটো, 2s দুটো, 2p-তে 6টা, 3s দুটো, 3p-তে 6টা, 3d-তে 10টা, এতগুলো করে ইলেকট্রন ধরো। ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে যে স্যার, এই যে অরবিটালগুলো আপনি নিলেন, এদের মধ্যে আপনি কি করে ঠিক করলেন যে 1s এর এনার্জিটা লোয়েস্ট হবে? না, সেটা অ্যাকচুয়ালি এনার্জির অর্ডারটা অ্যাকচুয়ালি ঠিক হয় তোমার n+l রুল দিয়ে। n+l মানে যেখানে nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাজোমুথাল কোয়ান্টাম নাম্বার। কি বলছে এই রুলটা? দ্য এনার্জি অফ দ্য অরবিটালস ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ n+l ভ্যালুস। মানে ধরো এখানে আমার এই যে 5টা অরবিটাল দেওয়া আছে, প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে তুমি n+l এর ভ্যালু ক্যালকুলেট করো। ধরো আমি বলি যে, যদি বলি এই অরবিটালের ক্ষেত্রে n+l এর ভ্যালু কত, না এর ক্ষেত্রে n এর ভ্যালুটা হচ্ছে 1, কারণ এটাকে বলছি 1s অরবিটাল। আর l এর ভ্যালু, s অরবিটাল তো, s উপকক্ষ তো, তার মানে l এর ভ্যালু হচ্ছে 0, তার মানে n+l এর ভ্যালু এখানে 1। ঠিক আছে। এখানে n+l এর ভ্যালু কত, না n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0, তার মানে 2। সো এখানে 2। 2p-তে কত n+l এর ভ্যালু? 2p-তে মানে n এর ভ্যালু 2, p মানে হচ্ছে 1, তার মানে 3। 3s এর ক্ষেত্রে কত, n এর ভ্যালু 3, l এর ভ্যালু 0, তার মানে 3। 3p-র ক্ষেত্রে কত, না n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, p অরবিটাল মানে l 1, তার মানে হচ্ছে 4। ঠিক আছে। সো তাহলে এদের আমি n+l ভ্যালু বের করে ফেললাম। n+l কি বলছে, এনার্জি অফ দ্য অরবিটালস ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ n+l ভ্যালুস। n+l এর ভ্যালু যত বাড়বে ওর এনার্জি বাড়বে, তার মানে n+l যত কম হবে ওর এনার্জি তত কম। তার মানে এখানে দেখো সবথেকে কম ভ্যালুটা কার ক্ষেত্রে হচ্ছে, না সেটা হচ্ছে 1s অরবিটালের ক্ষেত্রে, তার মানে ওর এনার্জিটা হচ্ছে লোয়েস্ট। তারপরে কি হচ্ছে 2s, কারণ তার ক্ষেত্রে n+l এর ভ্যালুটা হচ্ছে 2। কিন্তু দেখো এইখানে দুটি অরবিটাল আছে যাদের ক্ষেত্রে n+l এর ভ্যালু সেম, তার মানে কি তাদের এনার্জি সেম? না, তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ফর দ্য সেম ভ্যালুজ অফ n+l ফর এ নাম্বার অফ অরবিটালস। মানে কিছু অরবিটালের ক্ষেত্রে যদি n+l এর ভ্যালু সেম হয়, দ্য এনার্জি ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ n, মানে ওই অরবিটালগুলির মধ্যে তার এনার্জিটা বেশি হবে যার n এর ভ্যালু বেশি। তার মানে এই দুটোর মধ্যে এইটাতে n এর ভ্যালু 3, এইটাতে n এর ভ্যালু 2, তার মানে এর এনার্জিটা বেশি, সো n এনার্জিটা কম। তার মানে অর্ডারটা কি, 1s এর এনার্জি সব থেকে কম, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে হচ্ছে 3p। ঠিক আছে। সো এটা হচ্ছে n+l রুল। এখানে যেমন দেখো একটা টেবিল করা আছে, সো সেখানে 1s অরবিটালের ক্ষেত্রে n এর ভ্যালু কী সেটা দেওয়া আছে, l এর ভ্যালু কী দেওয়া আছে, এবং n+l এর ভ্যালুও দেওয়া আছে। ঠিক আছে। সো এই দেখো এই দুজনে কিন্তু সেম হয়ে গেল, 2p এবং 3s এর সেম হয়ে গেল। হ্যাঁ, যেহেতু যখন সেম হয়ে যাবে n+l এর ভ্যালু যখন সেম হয়ে যাবে, তখন তোমাকে দেখতে হবে যে n এর ভ্যালুটা কার ক্ষেত্রে বেশি, যার ক্ষেত্রে বেশি তার এনার্জি বেশি। সো 2p এবং 3s এর n এর ভ্যালু সেম, তাহলে এই দুজনের মধ্যে কার এনার্জি বেশি, না 3s, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 3, তার এনার্জি বেশি। তার মানে কি 2p-র এনার্জি কম, সো হ্যাজ লোয়ার এনার্জি দেন 3s। সো এখানে আবার দেখবি যে 3p এবং 4s এরও সেম হবে। হ্যাঁ, আবার দেখো 3d এবং 4p, 3dর ক্ষেত্রে সরি ইয়েস ইয়েস
থ্রি ডি 4p নয়, তুমি 4s এবং 4pর কথা খেয়াল করো, 4s এবং 4p। এখানে কিছুটা মিস্টেক হয়ে যেত, 4s এবং 4p, সরি আমি ভুল বলছি। সো হ্যাঁ ঠিকই, 3D এবং 4p হবো, 3D এবং 4p হবো, 3D এবং 4p দুটোর ক্ষেত্রে 5 করে, ঠিক আছে। কিন্তু 3D যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, 4p যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, তার মানে একই n+l ভ্যালু হলে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বেশি তার এনার্জি বেশি, অথবা যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কম তার এনার্জি কম, তার মানে 3D হচ্ছে লো এনার্জি অরবিটাল, ঠিক আছে। সো এই n+l রুল অ্যাপ্লাই করে আমি কিন্তু সাবসেলগুলো 1s 2s 2p 3s এই সাবসেলগুলোর কিন্তু এনার্জির অর্ডারটা বের করতে পারি ম্যাথমেটিক্যালি। এটা একটা সিম্পল প্রসেস আছে। সো যেটা আমরা এইভাবে করি যে আমরা অরবিটালগুলোকে এইভাবে আগে ড্র করে ফেলি। সো ফার্স্টে 1s 2s 2p 3s 3p 3p, ঠিক আছে। সো এইবারে তুমি যদি এরকম করে তীর চিহ্ন দিতেই থাকো এবং তীর চিহ্নগুলোকে যদি এইভাবে কানেক্ট করো, দেখো এখানে কানেকশানটা দেওয়া আছে কিন্তু একটু হালকা বোঝা যাচ্ছে না, গ্রে কালারের। সো তুমি যদি এটা বুঝে থাকো, তার মানে এনার্জির অর্ডারটা অ্যাকচুয়ালি এইভাবে যাচ্ছে, 1s, তারপরে হচ্ছে 2s, তারপরে হচ্ছে 2p, তারপরে হচ্ছে 3s, তারপরে হচ্ছে 3p, তারপরে হচ্ছে 4s, তারপরে হচ্ছে 3d, তারপরে হচ্ছে 4p, 5s, তারপরে হচ্ছে তোমার কোথায় 4d, 5p, 6s, তারপরে কোথায় যাচ্ছ, কোথায় 4f, 4f এর পরে 5d, 5p, 7s, তারপরে আবার কোথায় যাচ্ছ 5f, 6d, 7p, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তুমি এই ছোট্ট একটা পিকচারের সাহায্যে তুমি কিন্তু n+l রুল অনুযায়ী অরবিটালগুলোর এনার্জি কীরকম, এনার্জি অর্ডারটা কীরকম সেটা তুমি বলে দিতে পারো, ঠিক আছে। এবার আসছে হুনস রুল। হুনস রুলটা কী বলে না, গ্রাউন্ড স্টেট উইল বি ডিটারমিন্ড বাই দ্য হাইয়েস্ট স্পিন মাল্টিপ্লিসিটি। হাইয়েস্ট স্পিন মাল্টিপ্লিসিটি, এখানে বলে রাখি যে স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে কিন্তু আমরা ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি এবং তার ভ্যালুটা হচ্ছে হাফ, ঠিক আছে। স্মল এসটা হচ্ছে একটা ইলেকট্রনের স্পিন, দেখো এটা হচ্ছে এসটা হচ্ছে স্পিন, আর এটা হচ্ছে এম স্মল এস, এটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুটা হচ্ছে তোমার -12 এবং +12, -12 এবং +12, ঠিক আছে। কিন্তু স্পিন ভ্যালুটা হচ্ছে হাফ। সো হুন্স কি বলছে, যে ধরো গ্রাউন্ড স্টেট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য হাইয়েস্ট স্পিন মাল্টিপ্লিসিটি, ঠিক আছে। ধরো তুমি কার্বনের ইলেকট্রন বিন্যাস করছো, তাহলে 6টি ইলেকট্রন কার্বনের, 1s দুটো গেল, 1s দুটো গেল, 2s দুটো যাবে, 2s দুটো গেল, ঠিক আছে। তাহলে এরপরে 2p তে তোমার কটা আসবে, 2p তে তোমার আসবে দুটো, ঠিক আছে। এই দুটো ইলেকট্রন মানে 2p তে অ্যাকচুয়ালি তিনটে অরবিটাল থাকে, একটা হচ্ছে pz, একটা হচ্ছে px, একটা হচ্ছে px, আর একটা হচ্ছে py, আর একটা হচ্ছে pz, ঠিক আছে। সো ওই যে দুটো ইলেকট্রন মানে এস অরবিটালগুলোতে 4টে রাখার পরে যে দুটো ইলেকট্রন পড়ে থাকলো, সেই দুটো ইলেকট্রনকে তুমি কোথায় রাখবে, এই 3টে অরবিটালের মধ্যে। তুমি কি দুটোকে এইভাবে রাখবে, ঠিক আছে না। এইভাবে রাখলে কি বলে, তোমার স্পিন মাল্টিপ্লিসিটি কিন্তু হাইয়েস্ট হবে না, স্পিন মাল্টিপ্লিসিটি 2s+1টা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। ক্যাপিটাল এসটা কি, ক্যাপিটাল এসটা হচ্ছে সামেশান ওভার অফ স্মল এস অফ দোজ ইলেকট্রনস হুইচ রিমেন আনপেয়ার, ঠিক আছে। এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কত, 0, তার মানে এই সামেশানটা 0 সংখ্যক ইলেকট্রনের ওপরও হবে, তার মানে ক্যাপিটাল এস এর ভ্যালু কত, সো ক্যাপিটাল এস এর ভ্যালু হবে তোমার 0, তার মানে স্পিন মাল্টিপ্লিসিটি হবে 1,
কারণ এখানে এস এর ভ্যালু 0 বসাও। কিন্তু তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা এইভাবে ভাবো, এখানে একটা এখানে একটা, তখন ক্যাপিটাল এস কত হচ্ছে, কি বলছে, ক্যাপিটাল এস হচ্ছে সামেশন ওভার অফ স্মল এস, মানে সেই সমস্ত ইলেকট্রনের স্মল এস যোগ করব যারা অ্যাকচুয়ালি আনপেয়ার অবস্থায় আছে। এখানে কটা ইলেকট্রন আনপেয়ার অবস্থায় আছে, দুটো। তাদের যদি স্মল এস, প্রত্যেকটা ইলেকট্রনের স্মল এসের ভ্যালু হাফ, তাদের যদি স্মল এসগুলোকে আমি যোগ করি কত হবে না, দুটো ইলেকট্রনের প্রত্যেকের যদি হাফ হয় তাহলে যোগ করলে হবে 1। তার মানে এখানে টোটাল স্পিনটা হচ্ছে 1, তার মানে স্পিন মাল্টিপ্লিসিটি 2 × 1 + 1, তার মানে 3। তাহলে এই ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 3, এই ক্ষেত্রে স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। তাহলে কোনটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট? হুন্স রুল বলছে গ্রাউন্ড স্টেট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য হাইস্ট স্পিন মাল্টিপ্লিসিটি, তার মানে এইটাই হবে তোমার গ্রাউন্ড স্টেট। এইটাকে, এই স্পিন মাল্টিপ্লিসিটি রুলটাকে আমরা একটু অন্যভাবে বলতে অভ্যস্ত। কি সেটা কীরকম বলতে অভ্যস্ত না, বলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি যতক্ষণ ফাঁকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা ছোটোবেলায় ধরো এই যে 1s বলতে, 1s অরবিটাল বলতে একটা বক্স দ্বারা তাকে রিপ্রেজেন্ট করে এসছি, 2s বলতেও একটা বক্স দ্বারা রিপ্রেজেন্ট করে এসছি, 2p বলতে যে তিনটে অরবিটাল বোঝায় তাদেরকেও বক্স দ্বারা রিপ্রেজেন্ট করে এসছি। কিন্তু এই তিনটে বক্স কিন্তু ইন কন্ট্যাক্ট, গায়ে গায়ে লেগে আছে। কোথায়? তোমার এইখানে এই দুটো বক্স, মানে এটাও একটি অরবিটাল, একটা বক্স মানে হচ্ছে একটা অরবিটাল। সো এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, সো এদেরকে কেন গায়ে গায়ে রাখা হলো না? অথচ এই যে একটা অরবিটাল আর এই যে একটা অরবিটাল, তাদেরকে কন্ট্যাক্টে রাখা হলো, গায়ে গায়ে রাখা হলো কেন? তার কারণ হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে আমরা গায়ে গায়ে রাখি। সো এখানে যে তিনটে অরবিটাল তারা হচ্ছে সমশক্তি সম্পন্ন। কিন্তু এই দুটো তুমি হোমসের রুল কী বলে অব্বাউ রুল কাজে যদি লাগাও, তাহলে এই দুটো অরবিটাল, মানে একটা হচ্ছে 1s আর একটা হচ্ছে 2s, তাদের শক্তি সমান নয়, তার মানে তারা সমশক্তি সম্পন্ন অরবিটাল নয়। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে যদি বক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে বক্সগুলোকে গায়ে গায়ে লিখতে হবে, গায়ে গায়ে আঁকতে হবে। আর ডিফারেন্ট এনার্জি বিশিষ্ট অরবিটালগুলোকে যদি বক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেই বক্সগুলোর মধ্যে একটা স্পেস, এই যে দেখো এই স্পেস, এই যে এই যে স্পেস, এই ফাঁকা জায়গাটা তোমাকে দিতে হবে। সো ফাঁকা জায়গায় মানেই বোঝাচ্ছে যে এনার্জিগুলোর, অরবিটালগুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স আছে। স্পেস নেই মানে তাদের মধ্যে এনার্জির ডিফারেন্স নেই। হোমসের ফার্স্ট রুলটা অ্যাকচুয়ালি আমরা অন্যভাবে উল্লেখ করি, সেটা হচ্ছে এরকম: সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে। মানে এই যে কার্বনের 2p-তে আমরা ঠিক করলাম দুটো ইলেকট্রন প্রবেশ করবে, তার মানে ধরো এই আমার 3টে p অরবিটাল, এখানে দুটো ইলেকট্রন রাখতে হবে। তাহলে প্রথমে তুমি এইখানে একটা ইলেকট্রন রেখে দাও, সেকেন্ড ইলেকট্রনটা কি কোথায় রাখবে না, বলছে যতক্ষণ সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো ফাঁকা থাকবে ততক্ষণ অরবিটালগুলিতে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। মানে তুমি এখানে একটা দিয়ে দিলে, সেকেন্ড ইলেকট্রনটাকে তুমি যদি এখানে রাখো, এই জায়গাটাতে রাখো, তাহলে কী বোঝাচ্ছে যে এখানে ফাঁকা থাকছে, অথচ তুমি একটা জায়গায় দুটোকে রাখছো। সেটা কিন্তু নয়, যতক্ষণ ফাঁকা থাকবে অরবিটালগুলোতে একটা একটা করে রাখতে হবে। তার মানে আমরা তখন কী করছি, তখন এই ইলেকট্রন বিন্যাসটা পাচ্ছি। হোমসের সেকেন্ড রুল বলছে যে যদি এরকমই হয়, দেখো এখানে তুমি এই যে এটা তো তুমি একটা করে রাখছো, হ্যাঁ একটা করে ইলেকট্রন রাখছো, কেউ তো ভাবতে পারে যে সেইরকমই ভাবতে পারে, সে কি ভাবতে পারে যে এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে। তার মানে কি না, ধরো px-এ একটা রাখলো, px-এ একটা রাখলো, আর ধরো এটাকে তুমি ধরো ভাবো px, সো এটাকে আচ্ছা ঠিক আছে px-এ একটা রাখলো, আর ভাবো যে
পিজেটে একটা রাখো, ঠিক আছে। সো পিজেটে একটা রাখো, ঠিক আছে। পিএক্সে একটা, কোনটা তাহলে গ্রাউন্ড স্টেট, এইটা গ্রাউন্ড স্টেট না এটা গ্রাউন্ড স্টেট, সেটা বলছে যদি ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি কনসিডার করার পরেও একাধিক ইলেকট্রনিক কনফিগারেশন আসে, তাহলে সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হবে, যার ক্ষেত্রে অরবিটাল মাল্টিপ্লিসিটি ম্যাক্সিমাম। অরবিটাল মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে 2l+1, এটা হচ্ছে অরবিটাল মাল্টিপ্লিসিটি, ঠিক আছে। সো আমি এর ডিটেলসে যাচ্ছি না, তুমি যদি অরবিটাল মাল্টিপ্লিসিটি কনসিডার করো তাহলে এইটাই হবে ওর গ্রাউন্ড স্টেট, ঠিক আছে, যেটা আমরা বারবার এগিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।